কাশ্মীরে গোলাগুলি মোদির সাজানো নাটক নাকি ব্যর্থতা? রক্তে ভাসছে কাশ্মীর, কি জবাব দেবে মোদি? গোলক ধাঁধায় আটকে গেছে মোদি, কোন দিকে উত্তর দেবে? উত্তর দিতে হবে দুইটার মধ্যে যে কোনো একটা। কিন্তু কি বলবে মোদি? কাশ্মীরে ২৬ জন মানুষের মৃত্যুর দায় যে কোনো একভাবে তাকে নিতেই হবে। ভারত শাসিত জম্মু কাশ্মীরের বন্দুকধারীদের সঙ্গে তুমুল লড়াই চলছে ভারতীয় সেনাবাহিনীর। এর প্রেক্ষিতে সীমান্ত জুড়েও বেড়েছে উত্তেজনা। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই উত্তেজনা বেড়েছে ভারত পাকিস্তানে। এ হামলায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। এমন পরিস্থিতিতে হামলার ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান ভিত্তিক কাশ্মীরি স্বাধীনতাকামী সংগঠনের প্রতিনিধিরা। পাকিস্তান ভিত্তিক সর্বদলীয় হুরিয়াত কনফারেন্সের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সাফি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফরের সময়ই কেন হামলা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। পাকিস্তান এবং ভারত টান টান উত্তেজনা। জম্মু কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে এবার পাকিস্তানকে দায়ী করছে এবং পাকিস্তান স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে ভারতের নরেন্দ্র মোদীর সাজানো সেই নাটক হয়েছে কাশ্মীরে। বিস্তারিত বর্ণনা আপনাদের মাঝে শেয়ার করব, সেটি কিভাবে নাটক করা হয়েছিল এবং সেটা কিভাবে যুদ্ধে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাকিস্তান এবং ভারতের যুদ্ধের সাথে একত্র পোষণ করেছে যুক্তরাষ্ট্র। আসুন না টেনে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই উত্তেজনা বেড়েছে ভারত পাকিস্তানে। এ হামলায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। এমন পরিস্থিতিতে হামলার ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান ভিত্তিক কাশ্মীরি স্বাধীনতাকামী সংগঠনের প্রতিনিধিরা। পাকিস্তান ভিত্তিক সর্বদলীয় হুরিয়াত কনফারেন্সের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সাফি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফরের সময়ই কেন হামলা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। वो तशरीफ लाए हैं हिंदुस्तान। যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারত সফরে আছেন তখনই ঘটনাটি ঘটে। ভারতীয়রা তাকে একটি বার্তা দিতে চায় যে এভাবেই কাশ্মীরে পর্যটক হত্যা করা হচ্ছে। হামলার সময়কে লক্ষ্য করলে স্পষ্ট বুঝতে পারবেন कि इस मौके पे टाइमिंग आप देखिए। পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে জামায়াতে ইসলামী আন্দোলনের নেতা নুরুল হাসান কাজমিও এই হামলাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বলেন, কাশ্মীরের সমস্যাগুলো থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার নতুন হাতিয়ার এটি। এদিকে স্বাধীনতাপন্থী জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের পাকিস্তান ভিত্তিক মুখপাত্র রফিকদার এই আক্রমণকে চক্রান্ত বলে আখ্যা দেন। आज 4 दिन के दौरे पे अमेरिका का वाइस प्रेसिडेंट মার্কিন ভাইস প্রেসিডেন্ট 4 দিনের ভারত সফরে এসেছেন। আমরা বুঝতে পারছি এটি পরিকল্পিত চক্রান্ত। এটি কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে কলঙ্কিত করার একটি ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই ঘটনার আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের আবেদন করছি। সত্য প্রকাশ করে এর সুষ্ঠু বিচারের দাবি জানাই। यूनाइटेड नेशन से हम ये मुतालबा करते हैं। এখন পর্যন্ত রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। কাশ্মীরে প্রায় ৮৫,০০০ বহিরাগত বসতি স্থাপনের কারণে এই হামলা চালায় তারা। তবে ভারত সরকার কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও এর নেপথ্যে পাকিস্তানি সেনাবাহিনী জড়িত বলে দাবি করছে ভারত। সম্প্রতি বছরগুলোয় কাশ্মীরের সহিংসতা কমে আসায় পর্যটন খাত বিকশিত হয়। তবে এই ঘটনায় কাশ্মীর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কাশ্মীরে গোলাগুলি মোদির সাজানো নাটক নাকি ব্যর্থতা? রক্তে ভাসছে কাশ্মীর, কি জবাব দেবে মোদি? গোলক ধাঁধায় আটকে গেছে মোদি, কোন দিকে উত্তর দেবে? উত্তর দিতে হবে দুইটার মধ্যে যে কোনো একটা। কিন্তু কি বলবে মোদি? কাশ্মীরে ২৬ জন মানুষের মৃত্যুর দায় যে কোনো একভাবে তাকে নিতেই হবে। হয়তো স্বীকার করবে এটা তার প্ল্যান ছিল, অথবা স্বীকার করতে হবে এটা তার ব্যর্থতা ছিল। বাঁচার দরজা বন্ধ গেল এবার মোদির। কাশ্মীর ভারতের সবচেয়ে পর্যটক প্রিয় অঞ্চলগুলোর একটি। এটি ভারতের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা। মোদী সরকারের নেতৃত্বে গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আত্মতুষ্টির নগ্ন উদাহরণ। প্রাণ গেছে ২৬ জনের, আহত আরও ২০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয়, ১ জন নেপালের নাগরিক। ২২ এপ্রিল ২০২৫ বাইশারান উপত্যকা বিকেলের শেষ ভাগে টুরিস্ট স্পটে খোলা মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল পরিবার, বাচ্চারা খেলা করছিল। কেউ ঘোড়ায় চড়ে পাহাড়ি পথে ঘুরছিল, কেউ ক্যামেরা হাতে তাক করেছিল উপত্যকার দিকে। ঠিক তখনই শুরু হয় আতঙ্ক। প্রথম গুলির শব্দে মানুষ দাঁড়িয়ে যায়, দ্বিতীয়বারে দৌড়াতে শুরু করে। সেনাবাহিনীর পোশাকে ৬ জন বন্দুকধারী অতর্কিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। তাদের লক্ষ্য ছিল অপ্রস্তুত সাধারণ মানুষ। ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে গুলি ছোড়া হয়। এই হামলার জন্য দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।
এটি লস্কর-ই-তাইয়েবা ও হিজবুল মুজাহিদিনের শাখা হিসেবে পরিচিত, যারা বহু বছর ধরে কাশ্মীর উপত্যকায় সক্রিয়। এই হামলার আগে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো ইনপুট ছিল না, কোনো অ্যালার্ট দেওয়া হয়নি পর্যটন কেন্দ্রের জন্য। সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর কোনো অগ্রিম উপস্থিতি ছিল না এলাকাটিতে। হামলাকারীরা হামলার আগেই 1 ঘন্টার বেশি সময় ধরে এলাকা ঘুরে দেখেছে, পালানোর পথ নিশ্চিত করেছে। এমনকি তারা যে জায়গাটিতে গুলি চালিয়েছে সেটি জঙ্গলে ঘেরা, পুলিশ বা সেনা মহড়া সেখানে সচরাচর হয় না। তবে ভারতীয় গণমাধ্যমের তথ্য বরাতে জানা যায়, হামলাকারীরা পর্যটকদের নাম ও ধর্ম যাচাই করছিল। পরিচয়পত্র চাওয়ার পর গুলি চালানো হয়েছে। একজন মহিলা বলেন, তার স্বামীকে গুলি করার পর সন্ত্রাসীরা তাকে যেতে বলে, দিল্লিতে বার্তা পৌঁছে দিতে। এই স্পষ্ট পরিকল্পনার ভেতরে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যবস্থার কি ভূমিকা ছিল সে প্রশ্ন সামনে চলে আসে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত কেউ জানাতে পারেনি কিভাবে সেনাবাহিনীর পোশাকে 6 জন ব্যক্তি এত সহজে এলাকা দখল করতে পারল। এলাকায় এই হামলার ঘটনা গোটা কাশ্মীর পরিস্থিতিকে নতুনভাবে বিশ্লেষণ করতে বাধ্য করছে। হামলার পরও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল অস্পষ্ট। শুধু বলা হয়েছে উপযুক্ত জবাব দেওয়া হবে। কবে, কিভাবে, কি প্রতিরোধে সেই পরিকল্পনার কিছুই জানানো হয়নি। অথচ 26টি প্রাণ ঝরে গেছে। একটি এলাকা পর্যটনের বদলে কবরস্থানে পরিণত হয়েছে। মোদির নেতৃত্বে 370 ধারা বিলুপ্ত করার পর বলা হয়েছিল, কাশ্মীরে স্থায়ী শান্তি আসবে, বিচ্ছিন্নতাবাদ নির্মূল হবে, নতুন অর্থনীতি গড়ে উঠবে। আজ সেই একই অঞ্চলে সেনাবাহিনীকে জঙ্গিদের অবস্থান খুঁজে বেড়াতে হচ্ছে। গোয়েন্দা তথ্যহীনতার কারণে সেনারা রাতভর চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে। সেনা সূত্র বলছে, হামলার সঙ্গে জড়িত 6 জনের মধ্যে অন্তত 4 জন পাকিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, 2 জন স্থানীয় যারা 2017 সালে সীমান্ত পেরিয়ে অস্ত্র চালনার প্রশিক্ষণ নেয়। এই হামলা যে কোনো সাধারণ হামলা নয়। গোটা এলাকা আগে থেকে পর্যবেক্ষণ, ছদ্মবেশে প্রবেশ, লক্ষ্য নির্ধারণ এবং নির্দিষ্ট জায়গায় গুলি, এ সব কিছু ছিল টার্গেটেড। এমনকি ব্যবহার করা অস্ত্রও ছিল AK-47 সিরিজের। ভারতের বিমান সংস্থাগুলো জরুরি ফ্লাইট পরিচালনা করেছে কাশ্মীর ত্যাগে আগ্রহী পর্যটকদের জন্য। পর্যটন দপ্তর বলছে, এই ঘটনার পর অন্তত 50,000 বুকিং বাতিল হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে কাশ্মীরের স্থানীয় অর্থনীতিতে। পর্যটনের ওপর নির্ভরশীল অঞ্চলের হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়বে। এই হামলা কেবল নিরাপত্তার ব্যর্থতা ও গোটা রাষ্ট্রযন্ত্রের অকার্যকারিতার ফল। কাশ্মীরের পহেলগাম হামলার পর গোটা ভারত যেভাবে হতভম্ব, ক্ষুব্ধ এবং দ্বিধাগ্রস্ত হয়ে আছে, সেটা একটা রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী মোদি এই ঘটনার সময় ছিলেন সৌদি আরবে। আন্তর্জাতিক সফর, বিদেশি বিনিয়োগ, ভিশন 2047 এসব নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। আর এইদিকে নিজের দেশের জম্মু ও কাশ্মীরের মাটিতে পর্যটকদের রক্তে ভিজে যাচ্ছিল ঘাস। মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের এই আত্মতৃপ্তি, বাস্তবতা বিমুখ কূটনীতি এবং সব ঠিক আছে ঘরানার ভাবমূর্তি আজ সরাসরি প্রশ্নবিদ্ধ। এই হামলার পর প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেন ঠিকই, এক উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা আসে, কিন্তু জনগণের চোখে প্রশ্ন, এই বৈঠক কেন হামলার আগে হয়নি? কেন গোয়েন্দা তথ্য ছিল না? কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকায় এত বড় হামলা হয়ে যাবে আর সেটা নিয়ে কোনো আগাম সতর্কতা থাকবে না? কাশ্মীর ইস্যুতে মোদী সরকার 370 ধারা বাতিল করে এক ধরনের রাজনৈতিক বিজয়ের দাবি করেছিল। সেই সময় বলা হয়েছিল, কাশ্মীর আর বিচ্ছিন্ন না, এবার জাতীয় মূলধারায় আসবে। কিন্তু বাস্তবতা হলো, 4 বছর পরও কাশ্মীরকে সামরিক এলাকায় পরিণত করেও নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে, কিন্তু গোয়েন্দা জাল দুর্বল। নিয়ন্ত্রণ আছে বাহ্যিক, কিন্তু ভেতরে শূন্যতা। আর এই শূন্যতার সুযোগ নিচ্ছে TRF, জেইশ, হিজবুল এবং আরও অনেক চোরাগুপ্তা শক্তি। এই ঘটনার পর মোদী সরকারের প্রতিক্রিয়া ছিল দ্রুত তদন্ত, উপযুক্ত জবাব, নিন্দা। কিন্তু বাস্তবে আজ পর্যন্ত কোনো কনক্রিট অ্যাকশন নেওয়া হয়নি। TRF এর লোকজন খুঁজে বের করার চেয়ে রাজনৈতিক ভাষণে ব্যস্ত আছে দিল্লি। অথচ গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন, TRF এর অনেক মুভমেন্ট ভারতীয় সাইবার নজরদারির আওতায় ছিল, শুধু সিগন্যালের দিকেই নজর দেওয়া হয়নি। এই হামলা থেকে এটা স্পষ্ট, মোদী সরকার নিজের রাজনৈতিক মঞ্চে যতটা সফল, নিরাপত্তা ব্যবস্থায় ততটাই ব্যর্থ। কাশ্মীরের মাটি এখনো অস্থির, জনগণ এখনো আশ্বস্ত না এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এখনো অস্ত্র হাতে দৌড়ায়। তাহলে প্রশ্ন আসে, 370 ধারা তুলে দিয়ে কি অর্জন হলো?
এদিকে পাকিস্তান সরকারের বক্তব্য আরও অদ্ভুত। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এটা ভারতীয় রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা। নাগাল্যান্ড, ছত্তিশগড়, মণিপুরেও এমন ঘটনা ঘটে, এগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নেই। এই বক্তব্য সরাসরি রাজনৈতিক কৌশলের অংশ, কারণ ভারত পাকিস্তান জলসম্পদ চুক্তি স্থগিত করে দিয়েছে। কূটনৈতিক স্তরেও সম্পর্ক খারাপের দিকে। টিআরএফ এর মতো গোষ্ঠীগুলো এই ভাঙা সম্পর্কের সুযোগেই মাঠে নামে। এই মুহূর্তে কাশ্মীরের পর্যটন শিল্প পুরোপুরি বিপর্যস্ত। ভারতীয় ট্রাভেল ফোরাম জানিয়েছে, হাজার হাজার বুকিং বাতিল হয়েছে, স্থানীয়দের জীবন থমকে গেছে। একদিকে কেন্দ্রীয় সরকারের নীরবতা, অন্যদিকে রাজ্যের নিরাপত্তা ঘাটতি, সব মিলিয়ে এলাকাটি এখন রক্তাক্ত ও নিঃসঙ্গ। এখন সরকার শুধু নিন্দা করে পার পেতে চায়, কিন্তু জনগণ দেখছে মোদীর নেতৃত্বে সরকার শুধু বক্তৃতা দিতে পারে, বাস্তব পদক্ষেপে পুরোপুরি অনুপস্থিত। কেন্দ্রীয় সরকারের কাছে গোয়েন্দা ডেটা ছিল না, তাদের নিজস্ব বাহিনী ছিল না, এমনকি কোনো বিকল্প প্রস্তুতি পর্যন্ত ছিল না। মোদী সরকারের এই আত্মতুষ্টি এবং নজরদারি ব্যর্থতা, যা গোটা দেশের জন্য হুমকি। পহেলগামের উপত্যকায় রক্ত ঝরছে, আর সেই রক্ত ভারতের রাষ্ট্র ব্যবস্থার মুখে এক নির্মম প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে। এ হামলা আন্তর্জাতিক পর্যায়েও ভারতকে একঘরে করে ফেলেছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পর্যন্ত সবাই এখন প্রশ্ন তুলছে, কাশ্মীর যদি ভারতের অখণ্ড অংশ হয়, তাহলে সেখানে এত নিরাপত্তা বাহিনী থাকার পরও ২৬ জন নিরীহ মানুষ কিভাবে হত্যা হলো? কেন এত বড় ব্যর্থতার পরও মোদী সরকার এখনো শুধুই প্রতিক্রিয়া দিতে পারে, কোনো ফলপ্রসূ পদক্ষেপ নয়? কাশ্মীর এখন হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক ঔদ্ধত্য ও সেনাবাহিনীর ব্যর্থতার ল্যাবরেটরি। ৩৭০ ধারা বাতিল করার পর কেন্দ্রীয় সরকার বারবার বলেছে কাশ্মীর এখন শান্ত, উন্নয়নের পথে আছে, অথচ বাস্তবে যা ঘটছে তা হলো সেনা ব্যারিকেড, ইন্টারনেট শাটডাউন, মিডিয়ার ওপর সেন্সরশিপ, আর মাঝে মাঝে রক্তাক্ত হামলা। মোদী সরকার উন্নয়নের গল্প বলে টেলিভিশনে, আর রাস্তায় ঝরছে রক্ত। এই পার্থক্য ভারতীয় জনগণ এখন নিজ চোখে দেখছে। এই হামলার ফলে আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের যে চিত্র ফুটে উঠেছে তা ভারতের বহুল প্রচারিত মোদী ইমেজের পুরো বিপরীত। আল জাজিরা থেকে নিউ ইয়র্ক টাইমস, ডয়েচে ওয়েলে থেকে গার্ডিয়ান, সব সংবাদ মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরছে, ভারত যদি সত্যিই কাশ্মীরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে বলে দাবি করে, তবে কেন এত বড় নিরাপত্তা ছিদ্র? মোদী সরকার পাকিস্তানকে দোষ দিয়ে পার পেতে চায়, কিন্তু সত্যিটা হলো যে হামলাকারীরা এই হামলা চালিয়েছে তাদের মধ্যে ২ জন ছিল কাশ্মীরি। এরা ২০১৭ সালে সীমান্ত পেরিয়ে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল। তারপর তারা ঘুরে এসেছে বাইসারান অঞ্চলে, জায়গাটা চিনেছে, পরিকল্পনা করেছে, অস্ত্র নিয়ে ঢুকেছে এবং বিনা বাধায় ২৬ জন মানুষ হত্যা করেছে। একে কি শুধুই পাকিস্তানের ষড়যন্ত্র বলা যায়? টিআরএফ, লিড বা জেইস সব সংগঠনই সুবিধা নেয় যখন রাষ্ট্র দুর্বল হয়, গোয়েন্দা নজরদারি ফাঁকা হয়, আর রাজনৈতিক নেতৃত্ব ব্যস্ত থাকে বিদেশ সফরে, পিআর ম্যানেজমেন্টে। মোদী সরকার বর্তমানে ভারতের জনসাধারণের কাছে যা তুলে ধরছে তা হলো প্রতারণা, ধোঁকা ও তথাকথিত সাফল্যের জোয়ার। অথচ বাস্তবে একটি পর্যটন কেন্দ্র নিরাপদে রাখতে পারে না এমন সরকার দেশের নেতৃত্বে থাকার যোগ্য কিনা সেই প্রশ্ন উঠেছে খোদ ভারতেই। কাশ্মীর পর্যটন খাত এখন ভেঙে পড়েছে, হোটেলগুলো খালি, বুকিং বাতিল, ট্যুরিস্ট বাস উল্টো পথে ফিরছে। যারা ছিল তারা বলছে এই কাশ্মীর আর ঘুরতে আসার জায়গা না। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন গত ৫ বছরে এত ভয়াবহ ক্ষতি আর হয়নি। সরকারের কাছে দাবি ছিল পর্যটন হবে নতুন কাশ্মীরের মুখ, এখন সে প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। পাকিস্তান এবং ভারত টান টান উত্তেজনা, জম্মু কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে এবার পাকিস্তানকে দায়ী করছে এবং পাকিস্তান স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে ভারতের নরেন্দ্র মোদীর সাজানো সেই নাটক হয়েছে কাশ্মীরে। বিস্তারিত বর্ণনা আপনাদের মাঝে শেয়ার করব, সেটি কিভাবে নাটক করা হয়েছিল এবং সেটা কিভাবে যুদ্ধে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাকিস্তান এবং ভারতের যুদ্ধের সাথে একত্র পোষণ করেছে যুক্তরাষ্ট্র। আসুন না টেনে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দর্শক, ভারত এবং পাকিস্তান যুদ্ধ অবস্থা যে হবে সেটা কিন্তু আমরা পূর্বে থেকেই দেখে আসছিলাম এবং বুঝতে পেরেছিলাম, কিন্তু সেই যুদ্ধ যে এই বিষয়টাকে কেন্দ্র করে হবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। এবার নতুন করে নরেন্দ্র মোদী নাটক সাজিয়ে নাকি এমনটি করেছে বলে দাবি করেছে পাকিস্তান। আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদী কি তাহলে সেটা নাটক করেছে? অবশ্যই সে বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা চাই সুষ্ঠু বিষয়গুলো যেন তদন্ত হয়। জঙ্গি নাটক সাজিয়েছিল শেখ হাসিনা
ভারতে রয়েছে। আর শেখ হাসিনার মদতে যেহেতু চলে, শেখ হাসিনার ব্রেন নিয়ে একই ব্রেনে দেশ পরিচালনা করছে নরেন্দ্র মোদী। আর সেক্ষেত্রে নরেন্দ্র মোদী হতে পারে সেই আবার নতুন করে জঙ্গি নাটক শুরু করেছে তার ভারতকে রক্ষা করার জন্য এবং ভারতের প্রতি যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের সকলকে ফোকাস করার জন্য এবং পাকিস্তানকে বিদ্বেষ পোষণ করার জন্য। প্রিয় দর্শক, আপনার অভিমতটি কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব